যদি ভালো কাউকে দেয়া হতো তাহলেও কথা ছিল না, কিন্তু এমন একজন ব্যক্তিকে দেয়া হলো যিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত, যিনি 5ই আগস্টের পরে ছাত্র জনতার দাবির মুখে যিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, সেই খুরশিদ আলম সাহেব, যিনি তার ওয়াইফের জন্য গিফট লোন নিয়েছেন। এখন এসে এটাকে হাত দেওয়ার একটা মূল কারণ আমি যেটা মনে করি দলীয় আক্রোশ এবং কিছু অসুস্থ চিন্তা। অসুস্থ চিন্তা কীরকম? ধরেন আপনি মনে করতেছেন যে এই ব্যাংক থেকে রেগুলার বোধহয় একটা পার্টির ফান্ডে টাকা চলে যাচ্ছে। অসুস্থ চিন্তা। এটা কখনো সম্ভবও না। আর এটা বাংলাদেশ ব্যাংকের মতো একটা রেগুলেটরি বডি থাকার পরে এরকম আপনি রেগুলার দলের ফান্ডে টাকা চলে যাবে, দল সেটা দিয়ে নির্বাচন, এটা অ্যাবসার্ড। আলী আহমদ মাবরুর, জি, আমাদের স্টুডিওতে আপনাকে আবার স্বাগত। ধন্যবাদ আপনাকেও। প্রথমেই আপনার একটু বিশেষণ দিয়ে নিচ্ছি। একজন লেখক, গবেষক এবং আন্তর্জাতিক বিভিন্ন আর্টিকেল আপনার জি, বিভিন্ন আর্টিকেল আমার পড়ার সুযোগ হয়েছিল। আমি বলা চলে যে একজন আন্তর্জাতিক বিশ্লেষক আপনি। তো চেষ্টা করি। আজকে আমরা আপনার লেখক বা গবেষকের একটা ফার্স্ট পার্ট থেকে আমরা শুরু জি, করব, লোকাল পার্ট থেকে। জি। সর্বশেষ যে বাংলাদেশে ইসলামী ব্যাংক নিয়ে যে একটা হট্টগোল হলো, এটাকে আপনি কিভাবে দেখছেন? খুবই দুঃখজনক। প্রথম কথা হলো যে ইসলামী ব্যাংক বাংলাদেশের বৃহত্তম প্রাইভেট ব্যাংক এবং এই ব্যাংকের মধ্যে দিয়ে আমরা জানি যে যে বাংলাদেশ যে চলছে, বাংলাদেশের ন্যাশনাল ইকোনমি যে দাঁড়িয়ে আছে, এটা মূলত দুটো বেসিক সোর্সের উপরে। একটা হচ্ছে আমাদের আরএনজি সেক্টর, আরেকটা হচ্ছে আমাদের রেমিটেন্স। এই রেমিটেন্সের আবার সবচেয়ে বেশি আমি বলবো যে মোর দেন 80% আসতেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। সেই ইসলামী ব্যাংক এই কারণে বাংলাদেশের শুধু বৃহত্তম ব্যাংক নেই এবং এটার যে ট্রানজ্যাকশন, এটার যে ক্যাপিটাল, এটার উপর মানুষের যে পরিমাণ ডিপোজিট তারা রেখেছিল, এইটা অন্য ব্যাংকগুলোর তুলনায় মানে তুলনারই বাইরে। এটা তুলনা করা যাবে না, এতটা ডিফারেন্স। সেই ব্যাংক আপনি যদি দেখেন গত 15.5 বছর ধরে এই ব্যাংকটাকে নিয়ে যা হয়েছে, প্রথমত হচ্ছে যে আওয়ামী লীগ আমলে তো এইটার মালিকানা বদলের জন্য যেভাবে এখন আমরা এগুলো জানছি, অনেকগুলো পত্রিকার রিপোর্টও হয়েছে, যারা আপনার কীভাবে এমডিকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল বা কোন 5 তারকা হোটেলে কীভাবে কারা এসেছিল, তারপরে কীভাবে বোর্ড ডিরেক্টরসের মিটিংয়ে, তার বোর্ড অফ ডিরেক্টরসের মিটিংয়ে তারা ইন্টারফেয়ার করে এই পুরো ব্যাংকটার কর্তৃত্ব তারা নিয়ে নিল। এবং এরপরে যেটা হলো যে এই ব্যাংকের যে ডিরেক্টর যারা ছিলেন, যাদের অধিকাংশই হচ্ছে মধ্যপ্রাচ্য বা আরব বিশ্বের বড় বড় কিছু কোম্পানি, তাদেরকে এমন একটা সিচুয়েশন করে ফেলা হলো যে তারা নিজেরাই তাদের শেয়ারগুলো সব বিক্রি করে দিলেন। আর বাংলাদেশের একটা কোম্পানি, এস আলম নাম, সেই কোম্পানি সবগুলো শেয়ার কিনে ফেললো। ফলে এই ব্যাংকের উপরে যেটা হয়েছে যে একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং তারপরে এই এস আলমের যে মালিকানা, তাদের একদম একদম প্রত্যক্ষ মদদে এবং পৃষ্ঠপোষকতায় এই যে বিপুল সংখ্যক গ্রাহকের বিপুল সংখ্যক যে টাকা, এই টাকাগুলোকে বিভিন্ন নামে বেনামে অসংখ্য ট্রেসলেস ঠিকানাবিহীন বিভিন্ন কোম্পানির নামে লোন বরাদ্দ করে একইভাবে আপনার বলা যায় যে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন দেশে পাচার করা হয়েছে এবং এস আলমেরই সেগুলো হয়েছে। এখন যেটা আবার 5 আগস্টের পট পরিবর্তনের পরে প্রথমে দেখা গেল যে এটা একভাবে ইন্টারিম গভর্নমেন্ট টেক ওভার করলেন, যেহেতু এস আলমের যারা ছিলেন তারা পালিয়ে গেলেন আওয়ামী লীগ গভর্নমেন্টের যাওয়ার সাথে সাথে। তারা টেক ওভার করে করে প্রথম তাদের মতো করে কিছু তারা চেয়ারম্যান দিয়েছিলেন, পরবর্তীতে তার ব্যাপারেও কিছু অ্যালিগেশন আসলো এবং ভেতরে ভেতরে কিন্তু একটা অ্যালিগেশন সবসময় ছিল, যাকেই বসানো হচ্ছিল আপনি যদি খেয়াল করেন দেখবেন যে গ্রাহকদের মধ্যে একটা প্রশ্ন ছিল যে লোকটি এস আলম ঘেঁষা, অর্থাৎ যার ব্যাপারেই যাকে। এবং শেষ পর্যন্ত যেটা হলো যে এবারে নির্বাচিত 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকেই শোনা যাচ্ছিল যে তারা ইসলামী ব্যাংকের ব্যাপারে তারা বেশ কঠোর হবেন এবং এটা বোঝাও যাচ্ছে সংসদে বিভিন্ন মন্ত্রীরা যে কথা বলছেন এবং সংসদে আমাদের যে মন্ত্রী আছেন তাদের কথাবার্তার ভঙ্গিও যদি আপনি দেখেন বা ওয়ার্ডগুলো যদি দেখেন, আমার কেন যেন মনে হয় যে তাদের মধ্যে এক ধরনের আক্রোশ আছে এই প্রতিষ্ঠানগুলোর প্রতি এবং এটা হচ্ছে দুঃখজনক। এবং সর্বশেষ মানে যদি আমার কথা হচ্ছে যদি ভালো কাউকে দেয়া হতো তাহলেও কথা ছিল না, কিন্তু এমন একজন ব্যক্তিকে দেয়া হলো যিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত, যিনি 5ই আগস্টের পরে ছাত্র জনতার দাবির মুখে যিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, সেই খুরশিদ আলম সাহেব, যিনি তার ওয়াইফের জন্য গিফট লোন নিয়েছেন, অর্থাৎ যিনি নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ একজন মানুষ। তো এরকম একজন মানুষকে দিয়ে আবার ব্যাংকের চেয়ারম্যান বানানোটা, শেষ পর্যন্ত যদিও সেই বোর্ডটা বাংলাদেশ ব্যাংক ভেঙে দিতে বাধ্য হয়েছে, কারণ এই চেয়ারম্যান এবং এমডি দেওয়ার পরপরই আপনার বিপুল সংখ্যক গ্রাহক কিন্তু তাদের ডিপোজিট তুলে নিতে শুরু করেছিল বা অ্যাকাউন্ট বন্ধ করতে শুরু করেছিল। তো গ্রাহকদের আস্থা কমে যাওয়ার এত ব্যাপক হার দেখে তারা সঙ্গে সঙ্গে এই পরিষদটাকে ভেঙে দিয়েছে। আমি শুধু এই বিষয়টা ফিনিশিং এতটুকু বলতে চাই যে ধরেন
একটা তো যেটা আবুল বারাকাত সাহেবরা বলেছিলেন একসময় মৌলবাদী অর্থনীতির বয়ান, সেটা দিয়ে তো আওয়ামী লীগ একবার এটার উপরে আঘাত করলো। এখন আবার বিএনপি এসে নানা ধরনের কথাবার্তা বলছে। আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে এই ব্যাংকটা থেকে জামাত বেনিফিশিয়ারি হয়েছে, তো অসুবিধাটা কি? ব্যাংক তো নাম্বার ওয়ান হয়েছে। মানে আপনি যদি কোনো একটা দল সেটার নিজস্ব লোক চাকরি দেওয়ার কারণে বা এরকম কিছু করার কারণে কিন্তু এই প্রতিষ্ঠান দাঁড়ায় না, পড়ে যায়। আচ্ছা। আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠানকে যদি আপনি শুধু মানে আপনার যদি আমি তর্কের খাতিরে বলছি, যদি মেনে নিই যে আপনি যোগ্যতার মানদণ্ড না বিচার করে আপনি দলীয় লোকজন বসিয়েছেন, তাহলে তো এই প্রতিষ্ঠান পড়ে যাওয়ার কথা। এইখানে জামাতকে টাকা দেওয়া হয়েছে না, জামাত তাদের লোক ঢুকেছে, যদি এগুলো সবই ঠিক হয় ধরে নেই, এরপরও বাস্তবতা হচ্ছে ব্যাংকটা বাংলাদেশ নাম্বার ওয়ান ব্যাংক হয়েছে। তাহলে কী জন্য আপনি অহেতুক তেমন মানে কোনো যুক্তি কারণ ছাড়া আপনি আবার একটা নাম্বার ওয়ানে থাকা প্রতিষ্ঠানকে আপনি কোলাপসের দিকে নিয়ে যাবেন? এটা আমার মাথায় আসে না। তো এটা আমার বলব যে আমার পুরো একটা বিষয়টি জিনিস খুব জানার ছিল দুঃখজনক। এখানে। জি, প্লিজ। কোনো দল কি চাইলে অর্গানাইজড হইতে বাংলাদেশের সাংবিধানিক বা নিয়ম অনুসারে কি ব্যাংক তৈরি করতে পারে? কোনো দল যদি চায়? না আসলে তো ব্যক্তিত্ব পারে। না ভাই, এভাবে তো আসলে হয় না। যেটা হয় যে ধরেন আমাদের এখানে ব্যাংকের লাইসেন্স বলেন অথবা আমরা যেখানে কথা বলছি মিডিয়ার লাইসেন্সগুলো আসলে এগুলো তো কোনো দলকে দেয়া হয় না। এগুলো কোনো ব্যক্তিকে দেয়া হয়। সেই ব্যক্তির একটা দলীয় আদর্শ থাকে। আচ্ছা। ফলে ওই ব্যক্তিকে দেয়ার, ওই ব্যক্তি যদি দলীয় হিসেবে পরিচিত হন তাহলে ধরে নেওয়া হয় যে এটা বোধহয় অমুক দল পেল। রাইট। কিন্তু এখানে আসলে কোনো দলকে বা দেওয়ার সুযোগ নাই এভাবে, আর প্রয়োজনও নাই। আরেকটা হচ্ছে যে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে যদি আপনি বলেন, ইসলামী ব্যাংকে তো যাদের নাম বলা হয় তারা কিন্তু এটা ডিরেক্টর না। তারা ছিলেন হচ্ছে ওই যে মিডল ইস্ট বা আরবের যেই কোম্পানিগুলো ইনভেস্ট করেছিল তারা তো আর এখানে থাকে না। ফলে তারা তাদের এগুলোকে আপনি বলতে পারেন যে একটা তত্ত্বাবধান করবার জন্য তারা এখানে কিছু লোককে তারা বলেছিল যে আপনারা আমাদের এটা দেখেন। এবং ওনারা যদি দেখতেন যে তাদের একটা ইনভেস্টমেন্ট এখানে আছে, যাদেরকে তারা দায়িত্ব দিয়েছেন তারা সব খেয়ে শেষ করে ফেলতেছে সালোমের মতো, তাহলে তারা রাখতেন না। তারা যখন দেখছে যে প্রতিষ্ঠানটা আগাচ্ছে, বছর বছর লাভের দিকে যাচ্ছে এবং ব্যাংকটাও বাংলাদেশের একটা নাম্বার ওয়ান ব্যাংক হয়ে যাচ্ছে, তখন তারা তাদের উপর ট্রাস্ট করেছেন। এই যে যাদেরকে তারা ট্রাস্ট করেছেন এই ব্যক্তিগুলো জামাত ঘেঁষা। এবং যারা এই ব্যাংকে টাকা জমা রেখেছেন বা এই যে আমি যেটা শুরুতে বললাম যে বিপুল সংখ্যক রেমিটেন্স আসে, কেউ আপনি বলতে পারবেন না যে এটা জামাত ঘেঁষা নয়, এটা জানে না, এটা এমন কোনো, সবাই জানে। এটা ওপেন সিক্রেট। এটা ওপেন সোর্স, এটা সবাই জানার পরও রাখে। কেন রাখে? কারণ হচ্ছে এটা তারা ট্রাস্টের জায়গা, যে জামাত ঘেঁষা হওয়ার কারণেই হয়তো তারা বেশি ট্রাস্ট করেছে যে ব্যাংকটা দাঁড়ায় যাবে, এবং তাই হয়েছে। এখন এসে এটাকে হাত দেওয়ার একটা মূল কারণ আমি যেটা মনে করি দলীয় আক্রোশ এবং কিছু অসুস্থ চিন্তা। অসুস্থ চিন্তা কীরকম? ধরেন আপনি মনে করতেছেন যে এই ব্যাংক থেকে রেগুলার বোধহয় একটা পার্টির ফান্ডে টাকা চলে যাচ্ছে। এ অসুস্থ চিন্তা। এটা কখনো সম্ভবও না। আর এটা বাংলাদেশ ব্যাংকের মতো একটা রেগুলেটরি বডি থাকার পরে এরকম আপনি রেগুলার দলের ফান্ডে টাকা চলে যাবে, দল সেটা দিয়ে নির্বাচন, এটা অ্যাবসার্ড, এটা হয় আমার না। একটা জিনিস জানার ছিল, জি, জি, সেটা শিওর। হচ্ছে যে হিন্দু ধর্মাবলম্বী বা অন্য ভিন্ন ধর্মাবলম্বী যারা, তাদের কি এখানে অনেক অ্যাকাউন্ট আছে কিনা বা না, আমি তো ইসলামী ব্যাংকের হয়ে এখানে কথা বলতে আসিনি। না, কারণ মানে জানা ইসলামী আছে ব্যাংক কিন্তু, কিনা? আমি যেটা নলেজে আমার আছে সেটা হচ্ছে যে এটা তো কোনো আসলে কোনো আলোচনার মধ্যেই আসার কথা না। কারণ আপনি যদি ব্যাংক খুলতে যান, কেন হিন্দু থাকবে না? আপনি যদি ব্যাংকে অ্যাকাউন্ট করতে চান কী, কী লাগে? আপনার এনআইডি লাগে, আপনার নমিনির ছবি লাগে, আপনার নিজের পাসপোর্ট ছবি লাগে, আপনার মনে করেন যে আপনার ইনকামের সোর্স লাগে, আপনার টিন সার্টিফিকেট লাগে, এগুলো হচ্ছে রাইট, ব্যাপার। রাইট। তো আপনি এটা যে ধর্মীয় কোনো পরিচয়। ধর্মাবলম্বী মানুষ, যে ব্যাংকের তো ধর্ম দেখার সুযোগ নেই। তো ব্যাংক দেখবে হচ্ছে লাভ। রাইট। আপনি যদি অন্য কোনো ধর্মের হয়ে এখানে ইনভেস্ট করেন বা ডিপোজিট করেন, সে তো আনন্দিত, কোনো সমস্যা নেই।